তুমি কি আমার সিটটা খুঁজে দিতে পারবে? নোটিশ বোর্ডটা কোথাও দেখতে পাচ্ছি না। কোমরে হাত রেখে সেই মেয়ে এমন ভাবে আমার দিকে তাকিয়ে কথা বলল যেন আমার উপর তার কোনো অধিকার আছে। অথচ চেনা জানার নামে আমাদের মধ্যে এতটুকুই ছিল যে কয়েক ঘন্টা আগে আমরা একই বাসে চেপে এই ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষায় অংশ নিতে এসেছিলাম। তার এমন নির্দ্বিধা ব্যবহার দেখে আমার খুব হাসি পেল, কিন্তু সে যেন খারাপ না ভাবে তাই আমি নিজেকে সংযত রেখে তার রোল নাম্বার জিজ্ঞাসা করলাম। সে রোল নাম্বার বলতে বলতে মিনতির সুরে বলল, দয়া করে সাহায্য করো, আমি এখানে তোমাকে ছাড়া আর কাউকে চিনি না। আমি মনে মনে ভাবলাম, আমাকেও তো চিনো না ঠিকঠাক, শুধু নিজের কাজটা উদ্ধার করতে চাও। তবে তার রোল নাম্বার দেখে বোঝা গেল যে সেটা আমার পরের নাম্বার, তাই ওর সিটটাও আমার ঠিক পাশেই হবে। পরীক্ষা শেষে 2 ঘন্টার আলাপের পর বুঝতে পারলাম যতটা সে দেখতে কিউট, তার জেনারেল নলেজ তার থেকেও বেশি কিউট। পরীক্ষা দিয়ে ফিরে আসার পরেও মন ও মস্তিষ্কে সেই ঘুরছিল হালকা মেকআপ আর কাঁধ পর্যন্ত নেমে আসা খোলা চুলের সেই মেয়েটা বারবার চোখের সামনে ভেসে উঠত। যে গানই শুনতাম মনে হতো সেটাই যেন তার জন্য লেখা। তার বোকা বোকা কথাগুলির স্মৃতি আমার সমস্ত একঘেয়েমি দূর করে দিত। হয়তো তার সঙ্গের প্রভাবেই আমি এমন হয়ে গিয়েছিলাম। তাই 4 ঘন্টা একসাথে কাটিয়েও তার নাম বা ফোন নাম্বার চাওয়ার সাহস হয়নি। এখন অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছিল যে প্রতিদিন তার মুখ মনে করে আন্দাজ করতাম তার নাম কি হতে পারে, আর সেই নাম দিয়ে ফেসবুকে খুঁজতাম। কিন্তু ফেসবুক সার্চ বক্স থেকে শুধুই আফসোস নিয়ে ফিরতে হতো। একমাত্র আশার আলো ছিল আমাদের পরবর্তী দেখা, যখন কাউন্সিলিং এর জন্য একই বাসে যেতে হবে। অবশেষে সেই দিন এসে গেল। ব্যাগ কাঁধে নিয়ে কানে ব্লুটুথ লাগিয়ে যখন বাসে উঠলাম, তখন দেখলাম সে সামনের সারির দ্বিতীয় সিটে বসে আছে। আমি এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে তাকে একবার ভালো করে দেখলাম। খোলা চুল, নাকে সোনার নলক পরে, আজ যেন স্বপ্নের মতো সুন্দর লাগছিল। আমাদের চোকাচোকি হতেই আমি মুচকি হেসে পিছনের সিটের দিকে এগোতে থাকলাম। ঠিক তখনই সে ডাক দিল, আরে তোমার জন্যই এই সিট রেখে দিয়েছি, বলে তার পাশের খালি সিটের দিকে ইঙ্গিত করলো। মনে হলো জীবনে যতই পুণ্য করেছি আজ যেন সব পূরণ হয়ে গেছে। আমি মুখে হালকা দ্বিধা প্রকাশ করলাম, যেন তার পাশে বসে আমি কোনো বড় উপকার করছি। তারপর গিয়ে বসে পড়লাম। বাস চলতে শুরু করলো। কিছুক্ষণ এদিক ওদিকের কথা বলার পর হঠাৎ সে প্রশ্ন করলো, এই কয়েকদিন তুমি কি আমাকে মনে করেছিলে? চোর ধরা পড়লে যেমন ঘাবড়ে যায়, আমিও তেমনটা হয়ে গেলাম। কিছু একটা বলে সামাল দেওয়ার চেষ্টা করতে সে হেসে বলল, এই কদিন আমার খুব হেঁচকি উঠছিল, তাই ভাবলাম তুমি আমাকে মনে করছিলে, কারণ আমার তো অন্য কোনো মনে করার মতো মানুষ নেই। আমি গভীর নিঃশ্বাস ফেলে বললাম, বাহ, ভালোই ফ্লার্ট করতে পারো। সে হাসতে হাসতে খিলখিল করে উঠল। বাস রাত 8টায় ছেড়েছিল, এখন রাত 12টা বাজে। সবাই ক্ষুধার্ত ছিল, তাই ড্রাইভার একটা হোটেলে বাস থামালো। আমি চেয়েছিলাম সে আমার সাথে ডিনার করুক, কিন্তু সে বলল তার বন্ধুও আছে, তাই তার সাথেই খাবে। খাওয়া শেষ করে যখন স্প্রাইটের ক্যান হাতে নিয়ে বিল দিচ্ছিলাম, তখন তাকে কর্নারের টেবিলে তার বন্ধুর সাথে বসে থাকতে দেখলাম। আমি ক্যানটা তার দিকে বাড়িয়ে বললাম, খাবে? সে মাথা নেড়ে না বলল। তবুও আমি 2টো ক্যান কিনে ওয়েটারকে দিয়ে তার টেবিলে পাঠিয়ে দিয়ে হোটেলের বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে হঠাৎ সিগারেট খেতে ইচ্ছে হলো। ব্যাগ চেক করে দেখলাম 2টো গোল্ড ফ্ল্যাগ আর একটা ক্লোভ আছে। আমি ক্লোভটা ধরিয়ে একটু দূরে গিয়ে টানতে লাগলাম। এমন সময় ফোনের ফ্ল্যাশ লাইট আমার মুখের উপর এসে পড়লো। ড্রেসের সামান্য ঝলক দেখে আমি তাকে চিনতে পেরেছিলাম, তবু জিজ্ঞেস করলাম, কে? সে কোনো উত্তর না দিয়ে ফ্ল্যাশ লাইট জ্বালিয়েই রইল। কিছুক্ষণ পর নিজেই বলল, ভালো ছেলেরা সিগারেট খায় না, আর তুমি তো এখন আমার ভালো ছেলে। আমি টান দিতে দিতে বললাম, আমি কবে থেকে তোমার ছেলে হলাম বাবু? পরের মুহূর্তেই সে দাঁত কিড়মিড় করে বলল, ফেলবে না আরো একটু নাটক করবে? আমি সিগারেটটা ঠোঁট থেকে সরিয়ে তাকে এক দৃষ্টিতে দেখতে লাগলাম। সে তখন সিরিয়াস হয়ে বলল, শুভ, আমি মজা করছি না, সত্যিই ভালোবাসি তোমাকে। সে হেসে ফেলল।
তারপর আমার হাত থেকে সিগারেট কেড়ে ফেলে দিল। বলল, ও আমার সস্তা ফেসবুক দার্শনিক, এখন চলো এলাচ খাও, না হলে সারা রাত ধোয়ার গন্ধে আমি ঘুমাতে পারবো না। অ্যাডমিশন হয়ে যাওয়ার পর সে এতটাই কাছে চলে এসেছিল যেন প্রেমিকা নয়, একরকম অভ্যেসে পরিণত হয়ে গিয়েছিল। আমি তার এত ভালোবাসায় মাঝে মাঝে অবাক হয়ে যেতাম। যখনই একসাথে থাকতাম সে হাজারো কথা বলতো, গল্প করত। আমি তার মুখের দিকে চেয়ে থাকতাম আর চুপচাপ শুনতাম। ফিউচার আর কেরিয়ারের কথা উঠলে সে আমার হাত ধরে গম্ভীর হয়ে যেত। তখন তার মুখটা দেখলে মনে হতো বুদ্ধদেব যেন তার সমস্ত শান্তি আর কোমলতা তার মুখে রেখে দিয়েছে। যখন সে বেশি গম্ভীর হয়ে যেত তখন আমি মজা করে বলতাম, ও আমার বামিয়ানের বুদ্ধ, এত শান্ত হয়ে যেও না, তোমাকে উড়িয়ে দেওয়ার জন্য আমি তোমার সন্ত্রাসী হাজির আছি। সে খিলখিল করে হেসে উঠত আর আমি শুধু তাকিয়ে থাকতাম। সে আমাকে জোর করে ক্যান্টিনে নিয়ে যেত। আমি বিল দিতে চাইলে ধমক দিত, তোমার টাকা মানেই তো আমার টাকা, এখন এটা খরচ করে নেই, পরে বিয়ের পর বাঁচিয়ে রাখবো। আমি চুপ হয়ে যেতাম। পিৎজা আর ডোসা আমার পছন্দ ছিল না, কিন্তু সে জোর করে খাওয়াতো। আমি আপত্তি করলে বলতো, আমার হাতে জাদু আছে, খেয়ে দেখো, ভালো লাগবে। আগে মাই এমন করে জিদ করে খাওয়াতেন। তখন ছোট ছিলাম, মশলা বেশি হলে মাংস খেতে চাইতাম না। মা মাংসটা জলে ধুয়ে খাওয়াতেন আর বলতেন, তুমি না খেলে আমি শুকিয়ে যাব। এই কথাটা আমার মনে গেঁথে গিয়েছিল। ছোটবেলায় রাগ করলে বলতাম, আর খেতে চাই না, তোমাকে শুকিয়ে দেব। সবাই হাসতো, আমি বুঝতাম না, তখন তো বাচ্চা ছিলাম। আজও মায়ের সামনে গেলে সেই বাচ্চাটাই হয়ে যায়। ফাঁকা সময়ে খুব আনন্দ হলে মনে হতো কিছু একটা খারাপ না হয়ে যায়। জীবনে বহুবার দেখেছি, যখন খুব বেশি খুশি হই তখন বড় দুঃখ আসতে থাকে। এখানেও তেমন কিছু ঘটলো। ধীরে ধীরে সব বদলে যেতে লাগলো। দেখা করা কমে গেল। আমি যখন মেসেজ দিতাম, বদলে গেছো মনে হচ্ছে, ও শুধু স্মাইলি পাঠাতো। এদিকে দুর্গাপুজোর ছুটি পড়লো। আমি বাড়ি এলাম। এখানে ওর সঙ্গে ফোনে কথা বলা কঠিন ছিল। রাতে 5 মিনিট সময় বের করে কল করতাম, কিন্তু ওর কথায় কোনো আগ্রহ ছিল না। ধীরে ধীরে আমিও কল করা ছেড়ে দিলাম। ওর দিক থেকেও কোনো ফোন আসতো না। ছুটি শেষ হয়ে কলেজে ফিরতেই বুঝলাম সবকিছু বদলে গেছে। একে অপরকে দেখে এড়িয়ে চলতাম, নতুন রুটিনের বাহানা ছিল। কিন্তু আমি সব জানতাম। বন্ধুরা এসে বলতো, ও এখন লাইব্রেরিতে সিনিয়রের সঙ্গে বসে। এই জন্য আমি লাইব্রেরি যাওয়া ছেড়ে দিলাম, যাতে নিজে না দেখি। বই রুমে এনে পড়তাম, তবুও তাতে মন বসতো না। এদিকে কলেজ ফিরেও হঠাৎ আবার প্রতিদিন রাতে ফোন করতে লাগলো। আমি যখন অতীতের কথা তুলতাম, ও বলতো, পড়াশোনায় মন দাও, আমাকে উপদেশ দিত। আমি নিজের ভেতরেই পুড়ছিলাম। একদিন বলেই দিলাম, আর কল করো না, সব শেষ হয়ে গেছে। ভাবলাম হয়তো সে কিছু ব্যাখ্যা দেবে, কিন্তু উল্টে হাসতে হাসতে বলল, শুভ, তোমার যদি মনে হয় সব শেষ, তাহলে আমি কে? যা খুশি করো, শুধু আমার ছবি ডিলিট করে দাও, আমিও তোমারটা মুছে দেব। আমি ওর ছবি ডিলিট করে মায়ের ছবি ওয়ালপেপারে সেট করে দিলাম। ভাবলাম এবার নিজেকে গুছিয়ে নেব। কিন্তু পরের দিন ও আবার কল করলো। হাসতে হাসতে বলল, কেমন আছো? একা একা কেমন লাগছে? নতুন প্রেমিকা পেয়েছো? ওর প্রতিটা শব্দ কাঁচের টুকরোর মতো বুকের ভেতর বিঁধছিল। আমি চুপচাপ ছিলাম, চোখ থেকে শুধু জল পড়ছিল। কল কেটে যাওয়ার পর অনেক দিন পর আবার সিগারেট ধরলাম। হোস্টেলের বাইরে ছোট দোকান থেকে 2 প্যাকেট সিগারেট কিনে শেষ করে ফেললাম। যেন শুধু ফুসফুস নয়, আত্মাটাও ধোঁয়ায় ভরে ফেলতে চাইছিলাম। পরের দিন দুপুরে ঘুম ভাঙতেই ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গেল করে দিলাম। ধীরে ধীরে সবাই জানলো। আমি চুপ হয়ে গেলাম। কলেজ থেকে ফিরে নিজেকে ঘরে বন্দি করে ফেলতাম। মা প্রতিদিন ফোন করতেন, ভবিষ্যতের পরিকল্পনা জানতে চাইতেন। বাবা ভাবতেন হয়তো পরীক্ষায় ফেল করেছে, আর আমাকে সাহস দিতেন, কষ্ট এলে হাসি মুখে পার করতে হবে। আমি কিছু বলতাম না। এদিকে রুমমেট বলতো, ও যখন ক্লাসে যায় সবাই তোমার নাম নিয়ে মজা করে, ও ফিরে আসে। যখনই সামনে এমন কিছু হতো আমি ছেলেদের থামিয়ে দিতাম, সিগারেটের ধোঁয়ায় ভুলতে চাইতাম। সময়ের সঙ্গে সব স্বাভাবিক হতে লাগলো।
কলেজের ভালো পারফরমেন্সের কারণে আমি ডিসিপ্লিন কমিটির রিপ্রেজেন্টেটিভ হয়ে গেলাম। একদিন রাতে সিগারেট ধরিয়ে বই খুলেছি, এমন সময় গার্ড এসে বলল, ডিন স্যার ডেকেছেন, খুব জরুরি। ছুটে গিয়ে দেখি ও দাঁড়িয়ে আছে সেই সিনিয়র ছেলেটার সঙ্গে। ভেতরে গিয়ে শুনলাম ও 3 মাসের অন্তঃসত্ত্বা। আজ ওদের মধ্যে ঝগড়া হয়েছিল, ছেলেটা ওকে মারধর করেছিল, ও অজ্ঞান হয়ে পড়েছিল। ডিন স্যার বললেন দুজনকেই কলেজ থেকে বের করে দিতে চান। আমার কাছে জানতে চাইলেন স্টুডেন্টদের কি রিয়াকশন হবে। 1 বছর পর ওর দিকে তাকালাম, চোখের পাশে কালচে দাগ, বুকটা কেঁপে উঠল। এই তো সেই চোখ, যা এক সময় আমার চোখ থেকে সরতো না। আমি বললাম, ছেলেটা এমনিতেই খারাপ, কেউ কিছু বলবে না, মেয়েটার অ্যাবর্শন করিয়ে কলেজ থেকে বের না করাই ভালো। ডিন বললেন, ওর জীবন খরচ কে দেবে? আমি বললাম, সব দায়িত্ব আমার। সার্টিফিকেট ওর টেবিলে রেখে দিলাম, বললাম, যদি ওর কিছু হয় আমি দায়ী। রুমে ফিরে গিয়ে ওয়ালেট দেখলাম, মাত্র 2000 টাকা। কিছু বুঝতে পারছিলাম না। মা জন্মদিনে একটা সোনার আংটি দিয়েছিলেন, সেটাও বন্ধক রাখলাম। কিছু বন্ধুদের থেকে টাকা ধার করে ওর অ্যাবর্শন করালাম। শেষে স্যারের কাছে গিয়ে ওর কলেজে থাকা নিশ্চিত করলাম। সব শেষ হলে ও হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠালো। আমার ফেসবুক প্রোফাইল পিকচারের পাশে নিজের ছবি বসিয়ে লিখেছে, আই এম সরি শুভ, আমি ভুল করেছি। তোমার ভালোবাসা বেশি ছিল, সামলাতে পারিনি। এখন আমি শুধু তোমার হয়ে থাকব। কিছুক্ষণ চুপ করে রইলাম, তারপর লিখে পাঠালাম, হারিয়ে যাওয়ার পরেই সবাই মূল্যটা উপলব্ধি করে, কিন্তু তখন আফসোস ছাড়া আর কিছুই থাকে না। আমি আর কখনো প্রেমের ভুল ধারণায় পড়তে চাই না।